হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গলে কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন এসে গেছিল। তার ভিডিও করে আমি তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু যবে থেকে আমি ভিডিওটা দিয়েছি, নোটিফিকেশনটা দিয়েছি, সবার মধ্যে ঠিক দুটো প্রশ্ন খুব ঘোরাঘুরি করছিল। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার তো স্যার নেট বা জেআরএফ বা সেট কোয়ালিফাই নেই, তো আমি কি কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে পারি, আমি কি অধ্যাপক হতে পারবো? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 ছিল যে স্যার আমি তো ডিস্টেন্সে পড়াশোনা করেছি, তাহলে ডিস্টেন্সে পড়াশোনা করলে কি আমি উত্তর দিতে মানে আমি কি এই পরীক্ষাটায় বসতে পারবো, মানে আমি কি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে পারবো ডিস্টেন্সে যদি মাস্টার্স থাকে? সেটার উত্তর আমি তোমাদেরকে দেব। তার সাথে আরও একটা প্রশ্ন ছিল তোমাদের, যে এই যে কলেজ সার্ভিস কমিশনের জন্য অধ্যাপক নিয়োগ হবে তার ঊর্ধ্বসীমা কত, বয়সের ঊর্ধ্বসীমা কত, মানে কত বয়স অবধি একজন অ্যাসপিরেন্ট সেইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, তার বয়সের ঊর্ধ্বসীমাটা কত থাকবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই সেশনটা তোমরা পেয়ে যাবে। যে তোমাদের নেট বা সেট নেই, তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে? তোমাদের ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করা, তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে? তোমাদের বয়স এখন যেটাই থাকুক না কেন, তোমরা কি সেই বয়সে অ্যাপ্লাই করতে পারবে? সম্পূর্ণ বিষয়টা আজকের এই সেশনে তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তাই পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশনের জন্য যারা প্রিপারেশন করছো, রাদার যারা নেট বা সেটের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য আজকের এই সেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই সেশনের মাধ্যমে তোমাদের যে ভুল ধারণাগুলো রয়েছে, যে নেট বা সেট না থাকলে দিতে পারবো না, বা নেট বা সেটের এত পার্সেন্টেজ মার্কস থাকলে দিতে পারবো, আমার বয়স এত হয়ে গেছে, সম্পূর্ণ বিষয়গুলো ধারণা কেটে গিয়ে, ভুল ধারণা কেটে গিয়ে একটা স্পষ্ট জলের মতো ধারণা তোমাদের তৈরি হবে আজকের এই সেশন থেকে। তাই তোমাদেরকে বলবো এই সেশনটাকে পুরোপুরি কমপ্লিট দেখবে, কোনো রকম স্কিপ না করে, কারণ এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তোমার মতো যারা যারা এরকম কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছে তাদেরকে যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে। কেন? তার কারণ জন্য তোমার মতো যারা এই ধরনের প্রবলেম ফেস করছে তাদেরও যাতে মনের মধ্যে সংশয় কেটে যেতে পারে। চলো তাহলে দেখা যাক আজকের এই সেশনটায় আমরা এই প্রশ্নের উত্তরগুলোকে 1 বাই 1 আমরা ডিসকভার করব। কোনো মুখের কথা নয়, অফিসিয়াল নোটিফিকেশনে যেরকম যা বলেছে সেই অনুযায়ী আমরা বিষয়গুলোকে জানবো। চলো সবার আগে তোমাদেরকে বলি, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কি বলছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন একটি সংস্থা, একটা কমিশন। তারা কি করে? পশ্চিমবঙ্গে অধ্যাপক নিয়োগের কাজ করেন। ঠিক আছে, যেমন স্কুল সার্ভিস কমিশন স্কুলে শিক্ষক নিয়োগের কাজ করেন, ঠিক তেমনি কলেজ সার্ভিস কমিশন কলেজ বা বিশ্ববিদ্যালয় তারা কি করে, কলেজগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কি করে, তোমার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার বিভিন্ন কাজকর্ম তারা করে থাকে। ঠিক আছে, তো দেখো তাহলে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন গভর্নমেন্ট এডেড কলেজ। ঠিক আছে, বিভিন্ন কলেজগুলোতে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার যে পদ্ধতি, সেটার জন্য কলেজ সার্ভিস কমিশন নোটিফিকেশন দিয়েছে। এবং এর অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে? 26/2/2026, মানে ফেব্রুয়ারি 26 থেকে শুরু হয়ে গেছে। এবং এর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে? 15/4/2026, মানে হচ্ছে তোমার এপ্রিলের 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, মানে এখনও ফর্ম ফিল আপ চলছে। রাত 11টা 59 অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কোন ওয়েবসাইটে করবে? www.wbcsconline.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এইটুকুন তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, এপ্রিলের 15 তারিখ রাত 12টা অবধি ফর্ম ফিল আপ চলবে। তোমাকে এই টাইম ফ্রেমের মধ্যে ফর্মটাকে ফিল আপ করে ফেলতে হবে। ঠিক আছে, চলো নেক্সট এবার তোমরা দেখে নাও, এই যে পরীক্ষাটা হতে চলেছে মানে কলেজ সার্ভিস কমিশন, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হয় না। ঠিক আছে, এখানে হয় শুধুমাত্র কি, এখানে হয় শুধুমাত্র ইন্টারভিউ, লিখিত পরীক্ষার এখানে কোনো ব্যবস্থা নেই। তাহলে এই পোস্টটা কিসের জন্য? পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ গভর্নমেন্ট এডেড কলেজ। বিভিন্ন কলেজগুলোতে আমরা কি করবে, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক নিয়োগের কাজ করবেন। ঠিক আছে, তো ভ্যাকেন্সি কি বলছে এই জায়গাটা খুব ভালো করে দেখে নাও, এটা আমাদের জানতে হবে। দ্য ভ্যাকেন্সি ক্যালকুলেশন শ্যাল বি ডান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস লেড ডাউন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন রেগুলেশন 2012, মানে 2012 যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে রেগুলেশন ছিল, সেই রেগুলেশনের ওপর বেস করেই কিন্তু তোমার যে ভ্যাকেন্সি ক্যালকুলেশন, সেই ভ্যাকেন্সি ক্যালকুলেশনটা করা হবে।
মানে এইবার যে ভ্যাকেন্সির ক্যালকুলেশনটা হবে সেটা 2012-তে যে ভ্যাকেন্সি ক্যালকুলেশনটা হয়েছিল সেই ভ্যাকেন্সি ক্যালকুলেশনের উপর বেস করে কিন্তু এই ভ্যাকেন্সি ক্যালকুলেশনটা হবে। নেক্সট দেখে নাও, দ্য ভ্যাকেন্সি কাট অফ ডেট and the exact number of all vacancy will be notified before publication of the merit list। ঠিক আছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ লিস্ট, সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ যেটা হতে পারে, যে কাট অফ কত হতে পারে সেইটা কি হবে, মেরিট প্যানেল যখন পাবলিশড হবে, সেই মেরিট প্যানেল পাবলিশড হওয়ার আগে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে যে কোন সাবজেক্টের জন্য কতটা কাট অফ নাম্বার যেতে পারে বা কোন সাবজেক্টের জন্য কতটা এক্সাক্ট নাম্বার যেতে পারে সমস্ত সাবজেক্টের ভ্যাকেন্সির জন্য। ঠিক আছে, নেক্সট দেখে নাও, কমিশনস রেসপন্সিবিলিটি ইজ দ্য অ্যাকুরেট completion of vacancy as reported by college to the commission is not responsible for any error reporting to the vacancy। মানে ব্যাপারটা কি বলছে যে বিভিন্ন কলেজগুলোতে, ধরো অনেকগুলো পশ্চিমবঙ্গে তো অনেক কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, সেই কলেজগুলোতে ধরো জিওগ্রাফি ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তো সেই ডিপার্টমেন্টগুলোকে কি করতে হবে, কমিশনকে জানাতে হবে যে আমার এই ডিপার্টমেন্টে এতগুলো টিচারের পদ ফাঁকা আছে, আমার এতগুলো টিচার প্রয়োজন। এবার কোনো কলেজ যদি সেই ইনফরমেশনটা কমিশনকে না দেয় তাহলে কমিশন কিন্তু তার জন্য not responsible, commission will not be responsible for absence of any vacancy under any category of any subject not received of the state aided college। মানে কোনো কলেজ যদি ধরো আমি বললাম জিওগ্রাফি ডিপার্টমেন্টে কোনো কলেজে 4টে টিচারের প্রয়োজন, সে ধরো দুটো টিচারের প্রয়োজন আছে বলে কমিশনকে পাঠালো, কমিশন নিজে এসে কিন্তু কোনো রকম ভেরিফিকেশন করবে না যে কোন কলেজে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে, কতগুলো করে টিচার প্রয়োজন। এটা কলেজের দায়িত্ব ঠিকঠাকভাবে কতজন করে টিচার প্রয়োজন সেই মানে প্রত্যেকটা কলেজের প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী সেটা কমিশনকে পাঠানো, সেই অনুযায়ী কমিশন কি করবে, ভ্যাকেন্সির যে লিস্ট সেই লিস্ট পাবলিশ করবে, তারপর তার কাট অফ লিস্ট বার করবে, তারপর কাট অফ লিস্ট বার করার পর তার মেরিট লিস্ট পাবলিশ হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে প্রসেসটা কিভাবে হবে, পুরো প্রসেসটা। নেক্সট এবার তোমরা দেখে নাও যে এই যে এই পরীক্ষাটায় মানে এই ইন্টারভিউতে তুমি যদি পাস করো তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে এবং তোমার বেতন হবে কত, 57,700 টাকা। কত, 57,700 টাকা হচ্ছে তোমার বেতন হবে পার মান্থ, মানে প্রতি মাসে 57,700 টাকা তুমি বেতন পাবে একজন সহকারী অধ্যাপক হিসাবে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, এইটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমরা বলছিলে তোমাদের অনেকেরই সমস্যা যে কোয়ালিফিকেশন কি দরকার, এলিজিবিলিটি কি দরকার। তাহলে ফার্স্ট যেটা আমরা জানবো, কনসিস্টেন্সি গুড একাডেমিক রেকর্ড উইথ অ্যাটলিস্ট 55% মার্কস at the master degree level, ঠিক আছে, in the relevant allied subject along with relaxation application specific category expansion in provision 1 to these tools। মানে ব্যাপারটা কি বলছে যে তুমি যদি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পাও, ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে, সেটা কোথা থেকে, কোনো রিলেভেন্ট বা অ্যালাইড সাবজেক্টে, কনসার্ন রিলেভেন্ট অ্যালাইড সাবজেক্টে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজিবল থাকবে। পয়েন্ট নাম্বার 1, শুধু এটাই না, আরও কতগুলো পয়েন্ট আছে। তাহলে পয়েন্ট নাম্বার 1 কি হচ্ছে, মাস্টার ডিগ্রিতে তোমাকে মিনিমাম 55% মার্কস থাকতে হবে এবং সেটা কোনো কি থেকে, সেটা কোনো কনসার্ন রিলেভেন্ট অ্যালাইড সাবজেক্টে, ঠিক আছে, এবং রেকগনাইজড ইউনিভার্সিটি। এখানে কিন্তু একেবারে বলেনি রেগুলার হলে হবে, ডিস্টেন্স হলে হবে না, তা কিন্তু নয়। তার মানে তুমি যদি ডিস্টেন্সেও মাস্টার ডিগ্রি করো এবং তোমার যদি 55% মার্কস থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি তুমি ধরো এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে থাকো তাহলে কি হচ্ছে, এখানে তোমার একটা রিল্যাক্সেশন তুমি কিন্তু পাবে, মানে ওখানে তোমার 55% হয়তো কমে গিয়ে 50% হয়ে যাবে, 50%। মানে তুমি ধরো জেনারেল ক্যাটাগরিতে যদি বিলং করো তাহলে তোমার মাস্টার ডিগ্রি যদি তুমি রেগুলারে করো বা ডিস্টেন্সে করো, যেটাতেই খুশি করো না কেন, 55% মার্কস থাকতে হবে। আর যদি তুমি রিজার্ভেশন থাকো, রিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকো, তাহলে তোমাকে 50%, 50% মার্কস কিন্তু তোমার মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, সেটা তুমি ডিস্টেন্সেই করো বা রেগুলারে করো, সেটা ম্যাটার নয়। তার সাথে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ cleared the national eligibility test conducted by UGC, CSIR or similar test যেটা accredited by UGC, অথবা তুমি সেট, ওয়েস্ট বেঙ্গল সেট। তাহলে এর সাথে তোমাকে নেট অর ওয়েস্ট বেঙ্গল সেট এটাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে।
দাঁড়াও, এখনো শেষ নয়। এখনো যারা মনে করছো যে নেট বা সেট স্যার আমার নেই, মাস্টার ডিগ্রি আছে, নেট সেট নেই, তাহলে কি করব? হয়েছে, দাঁড়াও, অপশন এর পরের স্লাইডে আমরা সেটা বোঝাবো যে নেট সেট না থাকলেও তোমার কাছে অপশন আছে। জাস্ট আ মিনিট, দেখে নাও। তাহলে কি বলছে, তাহলে প্রথম বললো তুমি যদি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পাও, তাহলে তুমি সেটা ডিস্টেন্সে হোক বা রেগুলারে হোক, তুমি যদি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পাও, জেনারেল ক্যাটাগরিতে আর রিজার্ভেশন ক্যাটাগরিতে 50% মানে রিল্যাক্সেশন দিয়ে তুমি যদি পাও, এবং তার সাথে যদি তুমি নেট পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা যদি তুমি কোয়ালিফাই করো, তাহলে তুমি ইন্টারভিউর জন্য বসতে পারবে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যদি তুমি এক্সামশন ফ্রম দ্য নেট সেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা কিনা নেট ক্লিয়ার করেনি, নেট বা সেট ক্লিয়ার করেনি, তাদের জন্য কিন্তু প্রভিশন 2-তে তাদের একটা কথা বলা হয়েছে। কি বলছে, ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পিএইচডি ডিগ্রি ইন দ্য সেম অর ইন এ রিলেভেন্ট সাবজেক্ট in accordance with the University Grant Commission Regulation 2009 or 2016 along with their amendment for the time to the time as the case may be are exempted for qualifying national eligibility test net or set। বলছে যাদের ধরো নেট বা সেট ক্লিয়ার করা নেই, তাদের কাছে যদি পিএইচডি ডিগ্রিতে থাকে, পিএইচডি ডিগ্রি যদি তাদের অ্যাওয়ার্ডেড থাকে, তাহলে তারা নেট বা সেট পাস করার জন্য তাদের প্রয়োজনীয়তা নেই। মানে এমন যদি কেউ ভিডিওটা দেখছো যার পিএইচডি ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, মানে অ্যাওয়ার্ডেড হয়ে গেছো, এমন নয় পিএইচডি করছো, এমন নয় যে পিএইচডি থিসিস সাবমিশন করে এখনো অ্যাওয়ার্ডেড হয়নি, এরকম হলে হবে না। তোমার পিএইচডি পুরোপুরি কমপ্লিটেড হয়ে গেছে, অ্যাওয়ার্ডেড হয়ে গেছে, এরকম যদি ক্যান্ডিডেট কেউ থেকে থাকো, তাহলে তার মাস্টার ডিগ্রি আর পিএইচডি ডিগ্রি দিয়েই তুমি অ্যাপ্লাই করতে পারবে। নেট বা সেটের কিন্তু কোনো প্রয়োজনীয়তা সেক্ষেত্রে তোমার নেই। ঠিক আছে, তবে এখানে একটা ব্যাপার, ক্যান্ডিডেট রেজিস্টার ফর পিএইচডি প্রোগ্রাম প্রায়ার টু 11 জুলাই 2009। তোমার যে ক্যান্ডিডেট রেজিস্টার্ড ফর পিএইচডি প্রোগ্রাম, মানে পিএইচডি প্রোগ্রামে তুমি যে রেজিস্টার্ড করেছো, সেটা যেন 11 জুলাই 2009-এর আগে রেজিস্ট্রেশন তোমার হয়ে থাকে। মানে এখন রিসেন্ট তুমি রেজিস্ট্রেশন করলে পিএইচডি, ধরো এখন তোমার নেট বা সেট নেই, তুমি ধরো এখন তো নেট সেট ছাড়া পিএইচডি করা যায় না, কিন্তু ধরো 2023-এর আগে অবধিও মোটামুটি নেট বা সেট না করে, 2023 না 24-এর আগে অবধি তুমি নেট বা সেট না করে পিএইচডি করতে পারতে। এবার ধরো কেউ 2021 কি 2020-তে সে নেট বা সেট না করে পিএইচডির জন্য সে কি করলো, অ্যাপ্লাই করেছিল এবং তার পিএইচডি এখন চলছে। এরকম যদি কেউ ক্যান্ডিডেট থাকো, তাহলে কিন্তু সে পিএইচডির সার্টিফিকেটটা দিয়ে বা পিএইচডি অনগোয়িং দেখিয়ে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তার একমাত্র মাস্টার ডিগ্রিতে 55% মার্কস আর নেট সেট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমার মাস্টার ডিগ্রিতে 55% মার্কস আর 11 জুলাই 2009-এর আগে পিএইচডিতে তুমি অ্যাডমিশন নিয়েছো এবং তোমার পিএইচডিটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এইটাই হচ্ছে দুটো অপশান। এছাড়া তুমি দেখে নাও যে এখানে কি বলছে, পিএইচডি ডিগ্রি তাছাড়াও আরও কতগুলো নিয়ম হতে হবে। তোমার পিএইচডিটা রেগুলার মোডে হতে হবে। যদি তুমি পিএইচডি ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে চাও, নেট সেট তোমার ক্লিয়ার নেই, তাহলে তোমাকে কি করতে হবে, পিএইচডি ডিগ্রি থেকে রেগুলার মোডে হতে হবে, ডিস্টেন্স হলে হবে না। ইভ্যালুয়েশন অফ পিএইচডি থিসিস বাই লিস্ট 2 এক্সটার্নাল এক্সামিনার্স, মানে অন্তত পক্ষে দুজন বাইরের কোনো, তুমি যেখানে ইউনিভার্সিটি পিএইচডি করছো সেই ইউনিভার্সিটির বাইরের দুজন প্রফেসর যেন এসে তোমার থিসিসটাকে ইভ্যালুয়েট করেছে, এরকম যেন হয়। তার সাথে সাথে ওপেন পিএইচডি ভাইভা ক্যান্ডিডেট হ্যাড বিন কন্ডাক্টেড, মানে পিএইচডি যখন মানুষ সাবমিট করে তখন একটা ভাইভা এক্সাম হয়, সেই ভাইভাটা যেন কমপ্লিট হয়ে গেছে এরকম থাকে। ক্যান্ডিডেট হ্যাজ পাবলিশড অ্যাটলিস্ট 2 রিসার্চ পেপার্স ফ্রম হিজ পিএইচডি ওয়ার্ক, মানে যে ক্যান্ডিডেট তার নিজের যে পিএইচডি ওয়ার্ক, সেই পিএইচডি ওয়ার্কের থেকে অন্তত যেন 2টো রিসার্চ পেপার পাবলিশ থাকে, 2 রিসার্চ পেপার যেন পাবলিশড হয়। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট মেড অ্যাটলিস্ট 2 প্রেজেন্টেশনস ইন কনফারেন্স ও সেমিনার বেসড অন হিজ পিএইচডি ওয়ার্ক, মানে পিএইচডি তার সেই যে টপিকের ওপর পিএইচডি করছে সেই টপিকের ওপর অন্তত যাতে 2টো রিসার্চ পেপার পাবলিশড হয়, সেই যে বিষয়ের ওপর পিএইচডি করছে সেই বিষয়ের ওপর অন্তত যেন সেই কনফারেন্স বা সেমিনার, 2টো কনফারেন্স বা সেমিনার সে যেন অ্যাটেন্ড করে। মানে তুমি একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নাও, তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে এবং তার সাথে যদি তুমি দেখো যে তোমার নেট ক্লিয়ার রয়েছে বা সেট ক্লিয়ার রয়েছে, তাহলে তুমি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়েছো, নেট বা সেট ক্লিয়ার, তুমি আর কোনো চিন্তা নেই, এটার জন্য অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, এবার ধরো তুমি মাস্টার ডিগ্রি ক্লিয়ার করেছো, 55% মার্কস রয়েছে, নেট বা সেট নেই, তাহলে তোমাকে পয়েন্ট 1 11 জুলাই 2009-এর আগে তোমাকে 11 জুলাই
11 জুলাই 2009 আগে তোমাকে পিএইচডির জন্য রেজিস্ট্রেশন করতে হবে, পিএইচডি তোমার কমপ্লিট হতে হবে, পিএইচডিটা রেগুলার মোডে হতে হবে, পিএইচডির যে টপিকের ওপর করছো সেই টপিকের ওপর অন্তত 2টো রিসার্চ পেপার তোমার পাবলিশড হতে হবে, পিএইচডি যে টপিকের ওপর করছো সেই টপিকের ওপর 2টো সেমিনার বা কনফারেন্স তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এবং পিএইচডির ভাইবা কমপ্লিট হয়ে গেছে, মানে পিএইচডি তুমি সাবমিট করে দিয়েছো এরকম হতে হবে, এবং তোমার পিএইচডিকে যেন অন্য অ্যাটলিস্ট 2জন বাইরের কোনো এক্সটার্নাল ফ্যাকাল্টি এসে সেই পিএইচডিটাকে ইভ্যালুয়েট করেছে। এত কিছু প্যারামিটার থাকলেই তবে তুমি নেট বা সেট ছাড়া এই পরীক্ষাটায় মানে সিএ কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার নেট বা সেট থাকে এত কিছু কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট মাস্টার ডিগ্রি করবে, নেট সেট ক্লিয়ার করবে, নেট বা সেটের মধ্যে যে কোনো একটা ক্লিয়ার করো, কলেজ সার্ভিস কমিশনে বসে যাও এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে তোমার কাছে এখন কোন জিনিসটা সোজা লাগছে, নেট সেট ক্লিয়ার করাটা নাকি এত কিছু ঝামেলা পোয়ানোটা। এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে না স্যার মাস্টার ডিগ্রিটা করে নেট সেটটা ক্লিয়ার করে নিই, তাহলে আমার কাছে অনেক রাস্তা খুলে যাবে, আমার এত কিছু ঝামেলার দরকার নেই, আমি ডাইরেক্ট গিয়ে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে বসতে পারবো। একদম ঠিক, তাহলে নেট সেট ক্লিয়ার করাটাকেই কিন্তু এখন প্রায়োরিটি দাও, কারণ এখন বর্তমানে নেট সেট ক্লিয়ার না হলে তুমি কিন্তু পিএইচডি করতে পারবে না। এখন এটা রেগুলার করে দিয়েছে যে নেট সেট ছাড়া তুমি পিএইচডি কিছুতেই করতে পারবে না, যেটা আগে ছিল যে নেট সেট না হলেও তুমি পিএইচডি করার সুযোগ ছিল। ঠিক আছে, এবার নেক্সট যে অপশনটা, আশা করি তোমাদের আগের অপশন মানে প্রশ্ন দুটোর উত্তর আমি দিয়ে দিতে পেরেছি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে বয়সের সীমারেখা কতটা, বয়সের সীমারেখা কতটা। আপার এজ লিমিট ইজ 40, কত 40 বছর বয়স পর্যন্ত 1 জানুয়ারি 2026 হিসাব অনুযায়ী তোমার যদি বয়স 40 বছরের মধ্যে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হও তাহলে 5 বছরের জন্য রিল্যাক্সেশন পাবে, আর যদি তুমি ওবিসির হও তাহলে 3 বছরের জন্য তুমি রিল্যাক্সেশন মানে 3 বছর কম তুমি রিল্যাক্সেশন পাবে। তার মানে জেনারেল ক্যাটাগরি যদি তুমি হও তাহলে তোমার 40 বছর পর্যন্ত টাইম লিমিট রয়েছে, এসসি এসটি হলে আরো 5 বছর কম, মানে তোমার হচ্ছে ধরো 40 বছর এখানে, তাহলে তুমি 35 অবধি টাইম পাচ্ছ। আর এখানে যদি ওবিসি হয় তাহলে 40 থেকে আরো 3 বছর কম তুমি মানে অ্যাপ্লাই করার টাইম পাবে, 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, আরো একটা জিনিস তোমাদের রয়েছে, যারা কিনা স্যাক টিচার, স্যাক টিচার কারা নিশ্চয়ই তোমরা জানো। স্যাক টিচার হচ্ছে যারা স্টেট এইডেড কলেজ টিচার। স্টেট এইডেড কলেজ টিচার মানে হচ্ছে যারা আগে কিনা সেই কলেজে গেস্ট ফ্যাকাল্টি পড়াতো কিন্তু তাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে, সেই টিচারগুলোকে স্যাক টিচার বলা হয়। ঠিক আছে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, তারা হচ্ছে স্যাক টিচার। এবার স্যাক টিচাররাও চাইলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে পারে। তার জন্য তাকে কি করতে হবে, তার জন্য তার বয়স হতে হবে 47। ঠিক আছে, আপার এজ লিমিট কত 47, কিসের হিসাব অনুযায়ী 1 জানুয়ারি 2026 হিসাব অনুযায়ী। তাহলে তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও, কোনো জায়গায় গেস্ট ফ্যাকাল্টি পড়াওনি, মানে তুমি স্যাক টিচার নও, তাহলে তোমার বয়স 40 হতে হবে। আর যদি তুমি স্যাক টিচার কোনো কলেজে এখন পড়াচ্ছ তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে তুমি যদি চাও তাহলে তোমার বয়স 47 মতো হতে হবে। একটা কথা মাথায় রাখবে, গেস্ট ফ্যাকাল্টি আর স্যাক টিচার কিন্তু সেম নয়। গেস্ট ফ্যাকাল্টি হচ্ছে যে পার ক্লাস বেসিসে রেমুনারেশন পায়, আর স্যাক টিচার মানে হচ্ছে যে পার্মানেন্ট টিচার, মানে যারা আগে গেস্ট পড়াতো তাদেরকে পার্মানেন্ট ফ্যাকাল্টি করে দেওয়া হয়েছে এবং তাদেরকে স্যাক টিচার বলা হয়। ঠিক আছে, গেস্ট টিচার আর স্যাক টিচার কিন্তু সেম জিনিস যায়। যদি কেউ স্যাক টিচার হয়ে থাকো তাহলে সে 47 বছর বয়স অবধি টাইম পাবে এই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমাদের কাছে এখন কি সোজা লাগছে, নেট সেট ক্লিয়ার করে ফেলা। কারণ নেট সেট ক্লিয়ার করলে তুমি ডাইরেক্ট একটা ঝামেলা নেই, পিএইচডি ঝামেলা নেই, তুমি ডাইরেক্ট গিয়ে ইন্টারভিউ দিতে পারবে, ডাইরেক্ট গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি হয়ে যেতে পারবে, কোনো ঝামেলার কোনো জায়গা নেই। তার জন্য তোমাকে কি করতে হবে, আড্ডা 24/7 তোমাদের নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ একটা নিয়ে চলে এসছে পেপার 1 জন্য, যেখানে তুমি কি পাবে 54টা অনলাইন লাইভ ক্লাসেস পাবে, 97টা রেকর্ডেড ভিডিও পাবে এবং 295খানা মক টেস্ট তুমি পেয়ে যাবে। ক্লাস শুরু হচ্ছে 2 এপ্রিল 2026, এপ্রিলের 2 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং এটা পেপার 1কে টার্গেট করে ব্যাচ হচ্ছে। জুন 2026 এক্সামকে আমরা টার্গেট করেছি। ঠিক আছে, এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে জাস্ট তোমাকে একটা কি করতে হবে, ফোন করে 1 প্রেস করো,
তাহলে তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে যে কীভাবে তুমি অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, এই ব্যাচটা তুমি ভর্তি হয়ে যাও, আমি এই ব্যাচে লাইভ তোমাদেরকে পড়াবো। পেপার 1 তোমাদের আর কোনো ডাউট থাকবে না, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। কারণ নেট জিআরএফটা বা নেট সেটটা একবার ক্লিয়ার করে নাও, তুমি দেখবে এইসব ইন্টারভিউগুলো তুমি ডেলিকার বেসিসে ইন্টারভিউ দাও, কেউ তোমাকে আটকাতে যাবে না। ঠিক আছে, খালি একবার তোমাকে এক্সামটা ক্লিয়ার করে নিতে হবে। এই 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 ব্যাচটা তুমি নিলে তোমার আর পেপার 1-এর জন্য না কোনো বইয়ের প্রয়োজন হবে, না কোনো বাজার চলতি এমসিকিউ বইয়ের প্রয়োজন হবে, কোনোটাই প্রয়োজন হবে না। কারণ এখানে কন্টেন্ট, প্র্যাকটিস সেট সবটা কিন্তু, মক টেস্ট সব তুমি পেয়ে যাবে। মক টেস্ট এমনভাবেই করা যেটা এক্সামে যেভাবে অনলাইন টেস্ট দাও ঠিক সেইভাবে অনলাইন টেস্টের ফরম্যাটে কিন্তু মক টেস্টগুলোকে ডিজাইন করা আছে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নাও। আমাদের গ্র্যান্ড সেমিনার হতে চলেছে 23শে মার্চ সকাল 10টায় বহরমপুর মুর্শিদাবাদের রবীন্দ্র সদন অডিটোরিয়ামে, যেখানে তোমরা গেলে তোমাদের যারা অনলাইন ফ্যাকাল্টি যাদেরকে তুমি দেখো সামনে, তাদেরকে তুমি ডাইরেক্ট এখানে তাদের সাথে কথা বলতে পারবে, তাদের সাথে তোমার ডাউট যেটা রয়েছে সেই ডিসকাশন করতে পারবে। এই সমস্ত ফ্যাকাল্টি সবাই যাচ্ছেন এই অডিটোরিয়ামে, তো তোমরা এলে অনেক গিফটেরও ব্যবস্থা রয়েছে। তো এই সেমিনার তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে, তাহলে এইটা কোনোভাবেই মিস করা যাবে না। এই সেমিনারে কিন্তু তোমরা অবশ্যই আসতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে আড্ডা 24/7 বাংলার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে ডেলি কুইজ, তোমার বিভিন্ন ক্লাসের পিডিএফ সমস্ত কিছু তুমি এখানে পাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যে বললাম আমাদের ব্যাচ বা কোর্স যেটা ক্লাস আড্ডা 24/7 বাংলার যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা ক্লাস করি। ঠিক আছে, ক্লাস করাই, সেখানেই তোমাদের সাথে আমাদের ইন্টারাকশন হবে। তাই এই অ্যাপটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নাও, কারণ অ্যাপ ইনস্টলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কারণ অ্যাপটা ইনস্টল না করলে তুমি কোর্সে অ্যাডমিশনও নিতে পারবে না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে না। তাই অ্যাপটা অবশ্যই করে ইনস্টল করে রাখো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর নেট জিআরএফ এর প্রস্তুতিটা কিন্তু শুরু করে দাও। কারণ নেট জিআরএফ এর প্রস্তুতি নিলেই কিন্তু তুমি যত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হও, মানে হওয়ার যে জায়গাগুলো সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, ইন্টারভিউ তুমি দিতে পারবে। সেটের থেকেও আমি বলবো নেটটা ক্লিয়ার করো না, কারণ সেট ক্লিয়ার করলে শুধু ওয়েস্ট বেঙ্গলেই সুযোগ পাবে, আর নেট ক্লিয়ার করে নিলে অল ওভার ইন্ডিয়াতে যত জায়গায় যত স্টেটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ রিক্রুটমেন্ট আসবে সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।